দিল্লির জনপদ থেকে কনট সার্কেল পর্যন্ত যত পরিমাণ লোক এখানে বসে আছে, এটা হচ্ছে একেবারে কুম্ভ মেলার মতো অবস্থা। আর এই বিপুল পরিমাণ লোক ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত কিনা এই পদত্যাগের পুরোটা প্রসেস সম্পূর্ণ না হয়। পদত্যাগ পত্র উনি প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি যে উনি পদত্যাগটা গ্রহণ করেছেন কি। সুষমা স্বরাজ, তারপরে অরুণ জেটলি, নিতিন গডকরি, রাজনাথ সিং, এদেরকে কিন্তু কাউকেই আজ পর্যন্ত কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এদেরকে রিজাইন করে যাওয়ার মতো অবস্থার সম্মুখীন হতে হয়। কিন্তু আজকে প্রথমবার ধর্মেন্দ্র প্রধানকে যেতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক ধরনের মুখপাত্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা ওয়ান অফ দ্য চিফ, মানে বেশ কয়েকজনের মধ্যে ওয়ান অফ দ্য চিফ সাপোর্টার্স কিংবা ওদের যে চেহারা আর কি। আমি বলবো এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য এটা একটা বিরাট বড় একটা ক্ষতি। আজকে যে জেনারেশন যন্তর মন্তরে বসে আছে, তারা কিন্তু 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, সোনিয়া গান্ধীর ইটালিয়ান পরিবার কিংবা অন্য কোনো রাজনেতার কোনো অন্য বিদেশি কোনো পরিবার, এইসব নিয়ে ওরা একেবারেই চিন্তিত না। চর্চা ডিকোডে স্বাগত। দিল্লিতে জেনজি বা আন্দোলনরত শিক্ষার্থীদের একটা বিরাট জয় হয়েছে। তাদের দাবি মেনে জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কী বার্তা দিচ্ছে, এই জয় জেনজিদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, সব নিয়ে আমরা কথা বলবো। দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দ্য হিন্দু পত্রিকার সিনিয়র সাংবাদিক কল্লোল ভট্টাচার্য। কল্লোল ভট্টাচার্য, আপনাকে স্বাগত। এই যে বিষয়টা বলছিলাম, আজকে সবচেয়ে আলোচিত বিষয়, এবং শুধু ভারতে না, সারা বিশ্বে আমরা দেখেছি এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত তার ব্রেকিং নিউজে এই এটা চালিয়েছে। এখন ধর্মেন্দ্র প্রধান হঠাৎ করে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন? হ্যাঁ, ধন্যবাদ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা কিন্তু আন্দোলনকারীদের একটা মেইন ডিমান্ড ছিল, সেটা নাম্বার ওয়ান ডিমান্ড। তো এটা হঠাৎ করে পদত্যাগ করলেন বটে, কিন্তু পদত্যাগ করাটা ছিল একটা মেইন ডিমান্ড। এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পেছনে অনেক সংঘর্ষ চলেছে গত 25 দিন 27 দিন ধরে। তো সুতরাং এটা হঠাৎ করে তো নিশ্চয়ই হয়নি, কারণ যেভাবে এরা নিজেদের সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রামের মাধ্যমে প্রেশার তৈরি করেছে, যে ধরনের চাপ তৈরি করেছে, এই চাপের সম্মুখীন আমার মনে হয় না এই সরকার গত 12 থেকে 12.5 বছরে এরকম চাপ তারা কোনোদিনই দেখতে পেয়েছে বলে। আর এই রকম রাজনৈতিক চাপ, তার মধ্যে যেখানে কিনা অপোজিশনের বিপক্ষের যে মেইন দল কংগ্রেস পার্টি, তারাও একদম একেবারে সেই মুভমেন্টটাকে সমর্থন জানিয়েছে। তো আমার মনে হয় এই রাজনৈতিক চাপটাকে একটুখানি শিথিল করার জন্যই এই পদক্ষেপটা প্রধানমন্ত্রী মোদী নিয়েছেন। আর এখন কথা হচ্ছে, পদত্যাগ পত্র উনি প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি যে উনি পদত্যাগটা গ্রহণ করেছেন কিনা। তার উপরে দ্বিতীয় কথা হচ্ছে, এই পদত্যাগটা এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবে। দ্রৌপদী মুর্মু আজকে রাতের বেলা ফিরবেন, উনি এখন রোমানিয়াতে আছেন। আজকে মধ্যরাতে কিংবা তার কিছুক্ষণ পরে উনি দিল্লিতে আসবেন। তারপরে রাষ্ট্রপতি মুর্মুকে সেই পদত্যাগ পত্রটা গ্রহণ করতে হবে। এই পুরোটা প্রসেস যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুভমেন্টের লোকেরা দিল্লি থেকে যাচ্ছে না। আর আজকে আমি আপনাকে যে খবরটা দেবো সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে দিল্লির জনপদ থেকে কনট সার্কেল পর্যন্ত যত পরিমাণ লোক এখানে বসে আছে, এটা হচ্ছে একেবারে কুম্ভ মেলার মতো অবস্থা। আর এই বিপুল পরিমাণ লোক ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত কিনা এই পদত্যাগের পুরোটা প্রসেস সম্পূর্ণ না হয়। তো এটা একটা ড্রামাটিক ডেভেলপমেন্ট বটেই, কিন্তু শুধু এটাকে একটা পদত্যাগের মাধ্যমে না দেখলে আমাদেরকে পুরো রাজনৈতিক পরিপ্রেক্ষিতটা দেখা উচিত আর কি। রাজনৈতিক পরিপ্রেক্ষিতের কথা আপনি বলছিলেন, তো নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে গত 12 বছরে এইরকমভাবে পদত্যাগ করতে হয়েছে একজন, যদি বলি তাও তার মানে কারণটি সেই রকম ছিল না। তিনি হচ্ছেন MJ আকবর।
এমজে আকবর সেই সময় মিটু আন্দোলন সারা বিশ্বব্যাপী অত্যন্ত জোরালো হওয়ার কারণে তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়েছিল। কিন্তু এবারে ধর্মেন্দ্র প্রধানের মতো একজন তাবড় নেতা, বিরাট মাপের নেতা, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা পদ থেকে, যা একটা মন্ত্রণালয় থেকে সরে যেতে হলো। এর রাজনৈতিক প্রভাব কি কতটা পড়বে বলে মনে করেন ভবিষ্যতে? দেখেন, এমজে আকবরের নাম আপনি বলছেন। এমজে আকবর কিন্তু এত বড় মাপের নেতা ছিলেন না। উনি একজন সিনিয়র সাংবাদিক, এবং সাংবাদিক থেকে উনি একজন উপমন্ত্রী হয়েছিলেন। আর ওনার যে রাজনৈতিক, যদি বলি পেশি শক্তি, রাজনৈতিক পেশি শক্তি ওনার একেবারেই ছিল না। আর সেই তুলনায় ধর্মেন্দ্র প্রধান, আপনি বললেন শক্তিশালী এবং তাবড় নেতা, তাছাড়া কিন্তু ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক ধরনের মুখপাত্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা ওয়ান অফ দ্য চিফ, মানে বেশ কয়েকজনের মধ্যে ওয়ান অফ দ্য চিফ সাপোর্টার্স, কিংবা ওদের যে চেহারা আর কি। আমি বলবো এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য এটা একটা বিরাট বড় একটা ক্ষতি। আর এর আমাদের রুলিং পার্টির জন্য তো ক্ষতি বটেই। আর তাছাড়া উনি উড়িষ্যাতে বিজেপি কে স্থাপন করার পেছনে ওনার অনেক যোগদান রয়েছে, এবং এই যোগদানটা বোধহয় এখন আমাদেরকে দেখতে হবে উড়িষ্যাতে কি ধরনের রাজনৈতিক পরিবর্তন হতে পারে। আর সেটা ছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, যে নরেন্দ্র মোদী সরকারের যে কিনা বড় বড় মাপের যত মন্ত্রী রয়েছিলেন এই শুরুর থেকে, মনে করেন সুষমা স্বরাজ, তারপরে অরুণ জেটলি, নীতিন গাডকারি, রাজনাথ সিং, এদেরকে কিন্তু কাউকেই আজ পর্যন্ত কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এদেরকে রিজাইন করে যাওয়ার মতো অবস্থার সম্মুখীন হতে হয়। কিন্তু আজকে প্রথমবার ধর্মেন্দ্র প্রধানকে যেতে হচ্ছে, এবং এর ফলস্বরূপ এরকম অবস্থা তৈরি হয়েছে যে অনেকে অনেক কথাই বলছে যে হয়তোবা দ্বিতীয় তৃতীয় এরকম মন্ত্রীদেরও যেতে হতে পারে, কারণ একবার যখন কিনা বাঁধ ভেঙে গেছে, তখন এই মুভমেন্টের মাধ্যমে, কারণ এটাকে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু কোনো রাজনৈতিক পার্টি দ্বারা সঞ্চালিত কোনো মুভমেন্ট না। এটা একটা জন আক্রোশ, একটা জন আন্দোলন। আর পুরো ভারতবর্ষে এই ধরনের আন্দোলন প্রথমবার আমরা দেখছি এই 12 বছর, 12.5 বছরের মধ্যে। তার আগে কৃষক আন্দোলন হয়েছিল 2020 থেকে 2021 থেকে 2022। কিন্তু সেই সময় কৃষক আন্দোলনের মধ্যে কিন্তু কৃষকরা প্রথম কথা দিল্লির মধ্যে ঢুকতে পারেনি। আর দ্বিতীয় কথা, কৃষকরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে, ওরা খুব সোশ্যাল মিডিয়াকে ইউজ করেছিল, ব্যবহার করেছিল। কিন্তু ছাত্ররা যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলো, আর এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরকারকে এইভাবে হেনস্থা করা প্রথমবার হয়েছে। তো এই আমি বলবো যে হ্যাঁ, যন্তর মন্তর থেকে ওরা এখন বলছে যে ওরা চলে যাবে, কিন্তু তারা কিন্তু তাদের যে সেলিব্রেশনটা সেটা করার পরেই ওখান থেকে বার হবে। ওরা এই মুহূর্তে কিন্তু সেখান থেকে বেরোচ্ছে না। তো আরেকটা কথা হচ্ছে যে যন্তর মন্তরটা কিন্তু এখন একটা ভার্চুয়াল অবস্থাতেও পরিণত হয়েছে। একদিকে আপনি দেখতে পাচ্ছেন যে কুম্ভ মেলার মতো অবস্থা যন্তর মন্তর, আরেকদিকে আরেকটা কুম্ভ মেলা কিন্তু চলছে, সেটা হচ্ছে অনলাইন। এটা সেই যন্তর মন্তরের নাম হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি এই আন্দোলনটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে আপনারা সবাই এখান থেকে চলে যাবেন, কিন্তু ইনস্টাগ্রামে যে আন্দোলন আপনারা শুরু করেছেন সেই আন্দোলন কিন্তু চলতে থাকবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং এই ছাত্ররা যখনই দেখবে কোনো কোনো পরিস্থিতি উঠছে যেখানে কিনা ওরা সরকারের সাথে একমত না, ওরা কিন্তু সেই ইনস্টাগ্রামের মাধ্যমে আবার সেই যে ভার্চুয়াল জনপথটা আছে, সেই যে ভার্চুয়াল যে সমাগম ক্ষেত্রটা আছে, সেই সমাগম ক্ষেত্রে কিন্তু ওরা আবার একত্রিত হয়ে আবার মুভমেন্ট করতে পারে। তো আমার মনে হয় এটা একটা 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 আরম্ভ আর কি। এই আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক পটভূমি, তার মধ্যে একটা নতুন একটা চরিত্রের আগমন হলো। আর সেই চরিত্রটা হচ্ছে ইয়াং ছেলে মেয়েরা, মানে 16 থেকে 18 বছর থেকে 25 বছরের ছেলে মেয়েরা, যারা কিনা এখন। তো আমি বলবো যে মানে যেটা ইম্প্যাক্টটা, যেটা যে এইটার থেকে শুরু হয়ে এখন শুধু মন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রীদের কথা হচ্ছে, অনেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কারণ অনেক ব্যাপারে এই সরকারকে জনসাধারণের মধ্যে অনেক ছাড় দেওয়া হয়েছে। মানে অনেক অনেক বড় বড় পদক্ষেপ খুব অল্প সময়ের মধ্যে ডিসকাশন ছাড়া পার্লামেন্টে পাস হয়ে যেত। কিন্তু আমার মনে হয় না এরপরে এই ধরনের মানে আলোচনা সমালোচনা ছাড়া কোনো পদক্ষেপ এই সরকার নিতে পারবে। এই আপনি আপনার কথার মধ্যে যেটা বলছিলেন যে ধর্মেন্দ্র প্রধান আরএসএসের একজন বড় ধরনের ব্যক্তিত্ব, সেখানকার আরএসএসের নেতা,
তাহলে কি তার পদত্যাগের আগে নরেন্দ্র মোদীকে কি আরএসএস এর অনুমতি নিতে হয়েছে, বা আরএসএস এর অনুমোদন পাওয়ার পরেই কি এই আপনার প্রধানের পদত্যাগের কথা জানানো হলো? এটা তো শুধু দেখেন ধর্মেন্দ্র প্রধানেরই মানে ছোট হয়ে যাওয়া না। এটা এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে এই শাখা প্রশাখা এবং তাদের যে আদর্শগত কতগুলি, এদের সিদ্ধান্তিক যে কতগুলি ব্যাপার স্যাপার আছে, এই সব কিছুরই এক ধরনের অপমান সবার সামনে, যে ওরা এই ধরনের একজন একজন তাদের যে একটা চিফ চ্যাম্পিয়ন বলতে পারেন এবং সরকারের মধ্যে যিনি কিনা ওনাদের জন্য কথা বলতেন এবং শিক্ষাক্ষেত্রে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যত কিছু আইডিয়া আছে সেগুলিকে উনি ঢোকাবার অনেক প্রচেষ্টা করে গেছেন অনেক বছর ধরে। আহ, এই ধরনের একটা সেটব্যাক যে মানে আরএসএস এর জন্য, এটা কিন্তু আরএসএস নিজেও বোধহয় কোনোদিন কল্পনা করতে পারেনি। আর আমি মনে করি না এই ধরনের একটা পদক্ষেপ নেয়ার জন্য আরএসএস চিফের অনুমতি নিয়েছেন বলে, কিন্তু আমার মনে হয় ধর্মেন্দ্র প্রধান হয়তো নিজেই আরএসএস কে মানে ইনফর্ম করেছেন কিংবা ওদেরকে হয়তো বা বলেওছেন এটা এখন করার দরকার, এবং প্রধানমন্ত্রী বলছেন এবং ওনাকে হয়তো করতে হবে। এই ধরনের একটা ইনফর্মাল একটা আলোচনা, কনসালটেশন নিশ্চয়ই হয়েছে। আমরা যদি নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালকে দেখি, যে 12 বছরের শাসনকালে কিন্তু বিরোধীরা একেবারেই নিজেদের জায়গা করতে পারেনি। যেটুকু জায়গা করেছিল 2024-এর নির্বাচনের আগে ইন্ডিয়া নামে একটি ফোরাম তৈরি করে সেখানে বিভিন্ন বিজেপি বিরোধী দল এক হয়েছিল, এবং তার ফলও কিন্তু তারা পেয়েছিল যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে অন্তত 240-এর মধ্যে গিয়ে আটকে যায়। এই যে এরপরে কিন্তু বিজেপি আবার টার্ন ব্যাক করে, যে তারা কিন্তু রাজ্যে রাজ্যে প্রত্যেক যে ইলেকশনগুলো হচ্ছে, বিধানসভা নির্বাচন প্রত্যেকটাতেই কিন্তু বিজেপির জয় জয়কার। সেটা হরিয়ানা হোক, মহারাষ্ট্র হোক আর পশ্চিমবঙ্গ, সবগুলোতেই কিন্তু বিজেপি জিতেছে। তো এই যে এই ককরোচ আন্দোলন বা এই তরুণ শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলন ভবিষ্যতে ভারতের মানে রাজনৈতিক মানচিত্রে বা রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনার মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে পারে? হ্যাঁ দেখেন, প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদীর যে এই যে ওনার মানে ইলেকট্রাল যাত্রা যে রয়েছে, ওনার মতো রাজনীতি কেউ খেলেন না, এবং তার জন্যই অপোজিশনের যে দলগুলি আছে তারা সেই ধরনের রাজনীতিকে কাউন্টার করার মতো শক্তি দেখাতে পারছিলেন না। ওনার মতো মনে করেন কমিউনিটি নিয়ে কথা বলা, তারপরে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন বিভিন্ন পাতা উল্টে উনি ইতিহাসকে যেভাবে এক ধরনের অস্ত্র হিসেবে ইলেকশনের সময় উনি ইউজ করেছেন, সেই ধরনের শক্তি কিন্তু অন্য কোনো পার্টির কাছে নেই, এবং এই ধরনের পলিটিক্স কংগ্রেস পার্টি করে না, এবং অন্যান্য যে বড় পার্টিগুলি আছে, এবং দেখেছেন মমতা ব্যানার্জিও এই ধরনের রাজনীতি করেন না। এবং ওদের উপরে যদি প্রেশারও পড়ে, ওদের উপরে যেভাবে কিনা বিজেপির তরফ থেকে অনেক চাপ তৈরি করা হয়েছে, বিজেপি ইলেকশনের পর ইলেকশন জিতেছে, কিন্তু কংগ্রেস পার্টি কিংবা টিএমসি কিংবা অন্যান্য যে মানে ক্ষেত্রীয় দলগুলি আছে, তারা কিন্তু এই ধরনের মানে রাজনীতি করে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অপোজিশনের কাছে একটা রাজনীতি আছে, সেটা হচ্ছে মানে তরুণদের রাজনীতি আর কি, যে তরুণ ছাত্রছাত্রীদের রাজনীতি। ওদেরকে ওরা যেমন কংগ্রেস যেমন করলো গত কয়েকদিনে, আমরা যেটা দেখলাম যে রাহুল গান্ধী ছাত্রদের কথা তুলছেন, তো ছাত্রদের রাজনীতিটা কিন্তু বিজেপি এখন পর্যন্ত করতো না, কারণ সেটা বিজেপির রাজনীতির যে মেইন যে কারিকুলাম তার বাইরে। আর আমার মনে হয় এই এখন আমাদের অপোজিশনের দলগুলির কাছে তরুণদের রাজনীতির যে ব্যাপারটা, তাদের যে রাজনৈতিক মানুষ রাজনৈতিক চিন্তাধারা, সেটা নিয়ে ওরা হয়তো একটা স্পেস খুঁজে পাবে যেখানে কিনা ওরা হয়তো তরুণদের সাথে এনগেজ করতে চাইতে পারে। কিন্তু যেভাবে আমি বলছি যে ভার্চুয়াল জনপথ কিংবা ভার্চুয়াল যন্তর মন্তর যেটা আছে ইনস্টাগ্রামে, সেটা কিন্তু তরুণরা ডমিনেট করছে। আর সেইখানে কিন্তু এখন সরকারের থেকেও বলা হচ্ছে, যে মন্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই গিয়ে ইনস্টাগ্রামে নিজেদের রিল বানিয়ে ইনস্টাগ্রামে তরুণদের সাথে কানেকশন বাড়াও। আমার মনে হয় যে এইটা করলে আমার সরকারের পক্ষে খুব একটা বেশি লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ এটা একটা অন্য ধরনের রাজনীতি যেটা কিনা বিজেপি করে না। কারণ বিজেপির রাজনীতিটাই একটু অন্য ধরনের, এটা আমরা সবাই জানি। তো এই যে
যে এই যে স্পেসটা যে ওপেন হলো সেটা কিন্তু অপোজিশনের পার্টিগুলোরই লাভ। তো এই যে বিজেপি এই ধরনের রাজনীতি করে না, তাহলে সেই যে ওপেন স্পেসটা, আমরা তো দেখলাম যে এই স্পেসটা পুরোপুরি ফাঁকা। এখন যদি বিরোধীরা সুযোগ না নিতে পারে, তাহলে কি সিজেপি বা এই ধরনের কোনো দল ভবিষ্যতে কি আপনার রাজনৈতিক দল গঠন করতে পারে? যেটা আপনি আগের দিনও বলছিলেন যে বাংলাদেশে যেরকমভাবে এনসিপি তৈরি হয়েছে, সেই রকমভাবে ছাত্র জনতা একটা নতুন রাজনৈতিক দল হিসাবেও তারা আত্মপ্রকাশ করতে পারে। এর কি কোনো সম্ভাবনা আপনি দেখেন? আমি একটা ছোট একটা কথা বলবো এখানে যে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক যাত্রা গত 12 থেকে 13 বছরের, কিংবা মনে করেন গত 15 বছরের ওনার যে যাত্রা রয়েছে, সেটার মধ্যে কতগুলি শব্দাবলী আছে। উনি কিছু কিছু শব্দ কিংবা কিছু ফ্রেজ উনি ইউজ করেছেন, যেটা উনি ইলেকশনের সময় খুব ভালো ওনাকে রিটার্ন দিয়েছে। এই জিনিসগুলো ছিল যেমন কিনা আমাদের দেশের আগের কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর যে মানে বিদেশি নাগরিকতা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সোনিয়া গান্ধী যে ইটালি থেকে এসেছেন, তারপরে বিভিন্ন ধরনের কারাপশন স্ক্যান্ডাল যেগুলি হয়েছিল বিগত সরকারের সময়, 2G স্পেকট্রাম স্ক্যান্ডাল, 3G স্পেকট্রাম স্ক্যান্ডাল, তারপরে আবার ওই হিন্দু মুসলমানের কিছু রাজনীতি, তারপরে মনে করেন এই অযোধ্যাতে যে রাম মন্দির আছে সেটাকে নিয়ে রাজনীতি। এই রাজনীতিগুলি কিন্তু উনি এই গত 15 বছরে উনি খুব করেছেন, এবং এর ফলেই উনি সিংহাসনে এতদিন পর্যন্ত বসে রয়েছেন। কিন্তু আজকে যে জেনারেশন যন্তর মন্তরে বসে আছে, তারা কিন্তু 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, সোনিয়া গান্ধীর ইটালিয়ান পরিবার, কিংবা অন্য কোনো রাজনেতার কোনো অন্য বিদেশি কোনো পরিবার, এইসব নিয়ে ওরা একেবারেই চিন্তিত না। ওরা চিন্তিত হচ্ছে ওদের নিজের ভবিষ্যৎ। ওদের কথায় ওদের যে রাজনৈতিক যে শব্দাবলীগুলি ওদের কাছে আছে, সেটা একদম ভিন্ন রকমের, সেটার সাথে বিজেপির কোনো ধরনেরই তালমেল নেই আর কি। তো আমার মনে হয় যে আগামী দিনে যদি কোনো রকমের পার্টি আসে, কিংবা ওই ধরনের একটা পার্টির মানে আবির্ভাব, মানে মানে একটা জন্ম হয় আমাদের দেশে, তবে সেই পার্টিটাকে এই যে কতগুলি নতুন যে সেন্টিমেন্ট চলে এসছে, এই যে মানে অ্যাসপিরেশন নিয়ে, যে ভবিষ্যৎটাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, সেই ধরনের যে রাজনীতি, ভবিষ্যতের রাজনীতি, সেটা একটা দল হতে পারে। কিন্তু সেই দলটা এই মুভমেন্টের যে ছেলেরা মেয়েরা আছেন তারাই যে করবে এরকমও এখন না, কারণ এটা তো মাত্র একটা শুরু হলো, একটা আরম্ভের একটা একটা সময় এটা, এই সময়টাতে। তো এখন এটার থেকে কি রাজনৈতিক দল বেরোবে কি না বেরোবে সেটা আমি একটু বলবো, আমি অপেক্ষা করলে বেটার। কিন্তু এই মুহূর্তে একটা রাজনৈতিক একটা একটা স্টেটমেন্ট কিন্তু ওরা করে দিল যে ওরা করতে পারে, এবং ওদের কাছে সেই ধরনের শক্তি আছে, ওদের জনসমর্থন আছে, এবং পুরো দেশে ওদের সমর্থন আছে। আর এরা কিন্তু অনেকেই ফার্স্ট টাইম ভোটার হতে যাচ্ছে নেক্সট ইলেকশনে আর কি। তো আমার মনে হয় যে যদি এরা চায় একটা পার্টি লঞ্চ করতে, ওদের কিন্তু সেই পার্টি লঞ্চ করার জন্য যে প্রাথমিকভাবে যে একটা 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 ভেহিকল দরকার, সেই ভেহিকলটা কিন্তু ওদের কাছে দেখা দিচ্ছে আপাতত। কিন্তু এটা যে আসলেই একটা পার্টি ফর্ম নেবে, কারণ একটা পার্টি ফর্ম করা আবার একটু আবার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটু লিডারশিপ দরকার, তাদের মধ্যে একটু এক্সপিরিয়েন্স দরকার, দিশা নির্দেশ করার মতো কিছু এক্সপিরিয়েন্সড লোকেরও দরকার। এই তারা কি অন্যান্য আরো মানে এক্সপিরিয়েন্সড লোকেদেরকে নিজেদের সাথে কানেক্ট করতে নিমন্ত্রণ করবে কি না করবে, সেগুলো নিয়ে ওদেরকে চিন্তা করতে হবে। যেমন কিনা আমরা দেখেছি যখন আম আদমি পার্টি বলে যে পার্টিটার জন্ম হলো 2010 কি 11 সালে, যেটার নেতা কিনা অরবিন্দ কেজরিওয়াল, যেটা ইন্ডিয়া এগেনস্ট কারাপশন উনি লিড করেছিলেন ওই সময়টা, আন্না হাজারে মুভমেন্টের সময়। ওই সময় কিন্তু ওনারা একটা একটা কমিটি গঠন করেছিলেন। এখন এই মুহূর্তে আমরা দেখছি যে এই ককরোচ জনতা পার্টি কিন্তু শুধু একটা মুভমেন্ট, সেটার মধ্যে একটা কমিটি গঠন করবে কিনা, তার মধ্যে কারা থাকবে, এবং এই পুরো এই যে একটা প্রসেস, একটা দল মানে তৈরি করার যে একটা প্রসেস, তারা কি এরা করতে পারবে কিনা, তাছাড়া বিরোধী দলের যারা কিনা আছেন তারা কি এটাকে আবার সাপোর্ট করবে কিনা, এইগুলি সবগুলো একটা দেখার বিষয়। আগামী দিনে আমরা এগুলো দেখতে পাবো কি হবে না। তো এই কিছুদিন পরেই আপনার পাঞ্জাবে নির্বাচন আছে, 2027-এ উত্তরপ্রদেশে নির্বাচন আছে। এইসব নির্বাচনে কি আপনি কি মনে করেন যে এই ইস্যুগুলো কি মানে যে প্রভাব ফেলবে? নিশ্চয়ই ফেলবে, ভীষণ ভাবে ফেলবে।
অলরেডি উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি অশনির সংকেতের মতো এই যে যন্তর মন্তরে যা হলো, এটার একটা প্রভাব আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি, কারণ ওখানে অনেক প্রোটেস্ট হয়েছে, বিহারে প্রোটেস্ট হয়েছে, পাঞ্জাবে তো এমনিতেই কৃষকরা খুব রেগে আছে, কারণ আমাদের দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা একটা ট্রেড ট্রিটি হচ্ছে, এই ট্রেড এগ্রিমেন্টটার ওরা একেবারেই বিরোধ করছে। কারণ আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই ধরনের একটা চুক্তি হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমার্শিয়াল ওদের যে কোম্পানিগুলি আছে, ওরা আমাদের দেশের মানে এগ্রিকালচার সেক্টরটাকে একদম হাতে হাতে নিয়ে নেবে। তো এই ধরনের ব্যাপারগুলি নিয়ে জনমানসে অনেক প্রশ্ন আছে, এবং এই সরকারের আমলে গত 12 বছরে কোনো ধরনেরই প্রশ্নের কোনো খোলাখুলি ভাবে আলোচনা করার কিংবা পরীক্ষা করার কোনোই সুবিধা ছিল না। এখন ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের ফলে আমরা অনেকটা খোলাখুলি ভাবে, আমি আশা করি যে এইসব বিষয়গুলি নিয়ে, যে এই ধরনের আন্তর্জাতিক চুক্তি যা কিছু চলছে, একের পর এক চুক্তি হচ্ছে, তারপরে প্রধানমন্ত্রী কিংবা আমাদের কমার্স মিনিস্টার এইসব চুক্তিতে হস্তাক্ষর করেন, এইসব জিনিসগুলি এখন হয়তো বা একটুখানি আমরা ক্রিটিক্যালি দেখার সুযোগ পাবো আর কি। আরো ইলেকশনের সময় নিশ্চয়ই আরো কিছু হবে, কারণ এখন মানে ইয়াং তরুণ তরুণীরা আগে চলে আসছে, তো এদের যে একটা ভয়েস, এদের যে একটা মানে মতামত, সেটা সবাইকে নিতে হবে। এটা ওদেরকে জিজ্ঞাসা না করে কোনো কাজ এখন করা যাবে। তো আমি আবার একটু যন্তর মন্তরে ফিরে আসি। যন্তর মন্তরে আমরা যেভাবে দেখলাম যে বিভিন্ন বয়সী তরুণরা নিশ্চয়ই সেখানে ছিল, কিন্তু তরুণদের পাশাপাশি এই তরুণদের অভিভাবকরা কিন্তু যোগ দিয়েছেন। অনেক নানা বয়সের নানা ধর্মের লোকজন সেখানে এসে পাশাপাশি সহাবস্থান করেছেন, খাবার খেয়েছেন, খাবার বিলি করেছেন। আপনি বিজেপি যে বিভেদের রাজনীতি করে, সেই বিভেদের রাজনীতির বিপক্ষে যে চিত্রটা আপনার কনট প্লেস বলি আর যন্তর মন্তরের যে চিত্রটা আমরা দেখলাম, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ছাত্ররা তো মানে এটাকে আপনি বলতে পারেন ভ্যানগার্ড, মানে ছাত্ররা সামনে দাঁড়িয়েছে, কিন্তু একই সাথে দেখবেন যে কৃষকরা এসছে, শিক্ষকরা এসছে, বাবা মারা এসছে, তাছাড়া মিডিয়ার অনেক কর্মীরা খুব খুব আনন্দিত, এবং তারাও এসেছে। হয়তোবা তারা কাভার করছে, কিন্তু কাভার করতে করতে আবার এটাকে সাপোর্টও করছে। তো আমি বলবো যে এটা একটা কালেকটিভ রাজনীতির একটা নিদর্শন আমাদের সামনে। আর যেটা আপনি বললেন যে বিভেদের রাজনীতির বিরুদ্ধে এই যে কালেকটিভ রাজনীতি, যে সবাইকে নিয়ে এগিয়ে চলার যে রাজনীতি, সেটা আমাদের দেশের সামনে আবার, কারণ ভারতবর্ষ তো ওইভাবেই তৈরি হয়েছিল, যে আমরা তো শুরু থেকে ওইভাবে দেখেছি যে 1946-47-এ যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতকে কিন্তু ওইভাবে করেই জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী কিংবা মৌলানা আজাদ, ওনারা কিন্তু ওইভাবেই তৈরি করেছিলেন যে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। এই দেশটা কিন্তু শুধু একটা জাতি কিংবা একটা দলের না। তো আমার মনে হয় যে আমরা আবার দেখলাম যে এই যে 12-13 বছরের যে এই বিভেদের রাজনীতির যে যাত্রা, মানে একেবারে অনর্গল, একের পর এক এদের যে ইলেকশন জেতা, স্টেট ইলেকশন, ন্যাশনাল ইলেকশন জেতা, সেই বিভেদের রাজনীতির সমর্থকদের সামনে এখন একবার তুলে ধরা হলো যে সামগ্রিক ভাবে যারা রাজনীতি করতে চায়, তারা কিন্তু এখনো আছে, এবং তারা একজোট হওয়ার শক্তি রাখে। আমার মনে হয় এটা একটা বিরাট বড় একটা এক্সাম্পল, একটা বিরাট বড় উদাহরণ, এবং সবাই দেখতে পেল যে এই ধরনের শক্তি কি করে ব্যবহার করা যায় আমাদের সকলের কল্যাণের জন্য। ধন্যবাদ কল্লোল ভট্টাচার্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আপনার সঙ্গে এই বিষয়ে আরও কথা বলার সুযোগ পাব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন। প্রিয় দর্শক, আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে, তাহলে চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্যের ঘরে আমাদের লিখে জানান।